আজকে মূলত আমাদের এই ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে গিয়ে কম্প্রিহেনশন এবং কম্প্রিহেনশনের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা প্রোজ শিখে ফেলেছি, এবার আমরা পোয়েট্রি শিখবো এবং তারপরে কম্প্রিহেনশন পার্টটা এরকমই, যেটা একবার দুবার শিখলেই হয়ে যায় এবং তারপরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিন্তু এখানে প্রচুর করতে হবে। আজকে এই কম্প্রিহেনশনটা করার পর আমি প্র্যাকটিস সেট দেবো, সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলেই কম্প্রিহেনশনটা অনেকটাই রপ্ত হয়ে যাবে। শুনতে পাচ্ছ নিশ্চয়ই? অনন্যা ধর, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। মিতা সরকার, পুষ্পিতা মণ্ডল, রিমা কর, শাইনা হ্যাঁ স্যার, আক্তার, শাবনম বেগম, শিল্পা কবিরাজ, সোমা সিনহা, সুজিত দাস, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সুস্মিতা ঘোষ। হ্যাঁ স্যার, শুনতে বেশ, পাচ্ছি। আমরা সরাসরি পরের মধ্যে আসি। দেখা যাচ্ছে না কেন স্যার? কেন দেখা তো যাচ্ছে, স্যার আমি দেখা যাচ্ছে। তার দেখতে পাচ্ছি না এক তো। মিনিট, ওকে ওকে, তার এক মিনিট। দেখ, তুমি এটা বললে অন্তত যে দেখা যাচ্ছে না, কেউ তো কিছু বলছিলই না। স্যার বলতেই যাচ্ছিলাম। এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম হুম। যাক, সুজিত বেশ কাজের ছেলে। তাহলে আমাদের মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে দেখতে, এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পোয়েম দেখতে পাচ্ছ বা পোয়েট্রি। আমাদের এই পোয়েম অথবা এই যে পোয়েট্রি, এটার কি করতে হবে? আনসিন করতে হবে বা কম্প্রিহেনশন করতে হবে। এবং এটার জন্য যে নম্বরটা থাকে পরীক্ষার সময়, আমাদের দুটো মিলিয়ে মানে প্রোজ এবং পোয়েট্রি মিলিয়ে থাকে 15 নম্বর। এবার এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কোনটা থেকে কত থাকবে, ঠিক আছে? তো দেখবে এক একটা কোশ্চেনে এক এক রকম, তবে সাধারণত 7, 8, 5, মিনিমাম 5 এটা কিন্তু পোয়েম থেকে থাকেই। মানে 5, 6, 7, 8 যা খুশি থাকতে পারে, মিনিমাম 5 থাকেই। আমাদের আজকে যে পোয়েমটা পড়বো দেখবে সেটার মধ্যে 5 আছে, মানে 5টা কোশ্চেন আছে মোটে। একদম ছোট একটা পোয়েম নিয়েছি আমি, যাতে তোমাদেরকে শেখাতে পারি, সেই কারণেই এটা নেওয়া হয়েছে। তাহলে ঠিক আগের দিনের মতোই আমি এই পোয়েমটাকে পড়ে দেব এবং পড়ার পর মিনিংটাও বলে দেবো। এটা খুবই একটা সোজা পোয়েম, এটাও কিন্তু সিটেটেড কোশ্চেন, এটুকুও বলে দিই, এটাও সিটেটেড কোশ্চেন। তো সোজা পোয়েম, এবং এই পোয়েমটা পড়ে আমি মিনিংটা বলে দেবো, দেন কোশ্চেন অ্যান্সারগুলো তোমরাই করবে। ওকে? এটার নোটটাও মোস্ট প্রবাবলি তোমাদেরকে দিইনি এখন অব্দি, গ্রুপে নেই নোটটা, তাই তো? নেই? না স্যার। ওকে, দাঁড়াও 1 মিনিট, সবার আগে আমি একটু নোটটা দিয়ে নিই, তারপরে আমি তোমাদের পড়াচ্ছি। এক্ষুনি গ্রুপে পেয়ে যাবে। গ্রুপে দেখো, নোটটা দিয়ে দিয়েছি। গ্রুপে নোটটা পেয়েছো? পেয়ে গেছো। নোটটা অলরেডি গ্রুপে প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে নোটটা পেয়েছো, এই নোটটা অনুসারে তাহলে আমরা সবার আগে কি করছি? পোয়েমটা পড়ছি। এই পোয়েমটা একটা সিবিএসসি বোর্ডের পোয়েম, ক্লাস 8-এর একটা পোয়েম। মানে আমি তথ্যটা জানি বলে বলে দিলাম, যদি এটা জানার দরকার হবে না তোমাদের, বা এটা তোমরা জানতে পারো না। এবং পোয়েমটার নাম হচ্ছে কি সিম্প্যাথি, ঠিক আছে? সিম্প্যাথি মানে দয়া। তার মানে রিড দ্য ফলোইং পোয়েম কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনস। সঠিক উত্তরটি বাছবে, আগে পোয়েমটা পড়ো, তারপরে এটা বুঝে নিয়ে। তবে প্রোজ এবং পোয়েমের এই যে কম্প্রিহেনশন বা আনসিন, এই দুটোর মধ্যে কিন্তু পোয়েমের আনসিন করা খুবই কঠিন, ঠিক আছে? প্রোজ বুঝতে পারবে, কিন্তু পোয়েমটা কিন্তু বোঝা খুব কঠিন, এটা তো জানোই নিশ্চয়ই। তো যাই হোক, এটারও একই ফর্মুলা। সবার প্রথমে পোয়েমটাকে লাইন বাই লাইন ওভারঅল একবার পড়ে নেবে। সবার প্রথমে একবার রিডিং করবে, পুরো ওভারঅল পুরোটা পড়বে, তারপরে লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করবে। প্রথমবার পুরোপুরি পড়ে নেওয়ার পরে এবং নাম যেটা থাকবে এটা দেখেই কবিতা সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদের হয়ে যাওয়া উচিত বা হয়ে যাবে। এবং তারপরে যদি কোনো শব্দের অর্থ বুঝতে না পারো, তাহলে তোমাকে কি করতে হবে? গেসিং
গেস করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় কিন্তু পোয়েমের ক্ষেত্রে করার নেই। তাহলে প্রথমে একবার কি বললাম, প্রথমে ওভারঅল পড়বে, পড়ে একটা মানে বোঝার চেষ্টা করবে এবং টাইটেল থেকেও একটা মানে বোঝার চেষ্টা করবে। তারপরে পড়বে লাইন বাই লাইন এবং তারপরে ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং তারপর কোশ্চেন অ্যান্সার করতে শুরু করবে। এই লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার মাঝখানে একবার কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নিও, তাহলে কোশ্চেনগুলো কোথা থেকে কোন জায়গা থেকে কোনটা এসছে এটা একটু বুঝতে পারবে। ধরো আজকে আমি পোয়েমটা পড়িয়ে দিচ্ছি। বলা আছে সিম্প্যাথি, তার মানে কি বললাম, দয়া। সিম্প্যাথি মানেই দয়া। এক্ষেত্রে আমাদের পোয়েট তিনি অসুস্থ হয়ে গেছিলেন, দুবার অসুস্থ হয়েছিলেন। কবিতাটা বলে দিই প্রথমে, সুবিধা হবে তোমার শুনতে। দুবার অসুস্থ হয়েছিলেন। তো প্রথমবার যখন অসুস্থ হয়েছিলেন তখন তাকে একটা বড় লোক, মানে যার টাকা পয়সা আছে এরকম লোক কেয়ার করেছিল, মানে যত্ন করেছিল। যত্ন বলতে দেখাশোনা করেছিল। আর দ্বিতীয়বার যখন অসুস্থ হয়েছিলেন তখন একটা গরিব লোক দেখাশোনা করেছিলেন। এই দুটোর মধ্যে যে পার্থক্য, বড় লোক যখন অসুস্থ হয় কেউ, বড় লোক দেখাশোনা করা করা আর গরিব লোকের দেখাশোনা করার মধ্যে যে তফাৎ, সেখান থেকেই এই কবিতাটার নাম সিম্প্যাথি হয়েছে। কেন হয়েছে এটা কবিতাটা পড়লেই বুঝতে পারবে। দেখো কি বলেছে। আই লে ইন সরো, আমি খুব দুঃখের সঙ্গে, দুঃখ বলতে এখানে অসুস্থ, অসুস্থতার সঙ্গে আমি শুয়ে আছি। ইন ডিপ ডিস্ট্রেস, এবং আমার মধ্যে খুব ডিস্ট্রেস মানে দুঃখ বা অশান্তি বা শারীরিক অসুস্থতা, এই শারীরিক অসুস্থতা নিয়ে আমি দুঃখে শুয়ে আছি। মাই গ্রিফ আ প্রাউড ম্যান হার্ট, গ্রিফ মানে শোক বা দুঃখ। আমার এই যে দুঃখের কথাগুলো একটা প্রাউড ম্যান, একটা গর্বিত মানুষ শুনলো। গর্বিত মানুষটা একটা বড়লোক মানুষ, ঠিক আছে? সে খুব প্রাউড, সে বড়লোক, তাই সে প্রাউড। হিজ লুকস ওয়ার কোল্ড, সে যখন আমাকে দেখাশোনা করলো, আমার এই দুঃখের কথাগুলো শুনলো, তার তাকানোটা মনে হলো কোল্ড, মানে কোনো কিছু যায় আসে না, মানে তার কাছ থেকে কোনো ফিডব্যাক আমি পাচ্ছি না। সে আমার দুঃখের কথাগুলো শুনলো এবং আমার দিকে তাকালো। হি গেভ মি গোল্ড, এবং আমার দুঃখের কথা শুনে, মানে আমার অসুস্থতার কথা শুনে আমাকে সোনা দিল। সোনার বলতে এখানে টাকা পয়সা হতে পারে, মানে কোনো মূল্যবান সম্পদ দিল। বাট নট আ কাইন্ডলি ওয়ার্ড, কিন্তু সে আমাকে একটাও কোনো কাইন্ডলি ওয়ার্ড, আমি যে অসুস্থ আমাকে দয়া সুলভ কিছু কথাবার্তা বলবে এরকম কিছু বললো না, কেবল আমাকে সোনা উপহার দিল, মানে সম্পদ উপহার দিল। মাই সরো পাস্ট, একটা সময় পর আমার সমস্ত দুঃখ, মানে আমার অসুস্থতা সেরে গেল। আই পেইড হিম ব্যাক, আমি তারপরে একদিন গিয়ে সে যে গোল্ড আমাকে দিয়েছিল সেটা আমি তাকে ফেরত দিয়ে দিলাম। মানে এখানে গোল্ড বলতে টাকা পয়সা বা সম্পদ হতে পারে, যেটা সে ওই দুঃখের সময় বা ওই অসুস্থতার সময় সে আমাকে দিয়েছিল, আমি তাকে গিয়ে ফেরত দিয়ে দিলাম। দ্য গোল্ড হি গেভ মি, যে গোল্ড সে আমাকে দিয়েছিল সেটা আমি তাকে ফেরত দিয়ে দিলাম আমি সুস্থ হয়ে যাবার পর। দেন স্টুড ইরেক্ট অ্যান্ড স্পোক মাই থ্যাঙ্কস, এবং তারপর আমি তাকে একটু ধন্যবাদ জানালাম, তার কারণ সে আমাকে আমার অসুস্থতার সময় গোল্ড দিয়েছিল, এটা তো একটা সাহায্য, তাই থ্যাঙ্কস জানালাম। অ্যান্ড ব্লেসড হিজ চ্যারিটি, এবং তার যে চ্যারিটি, চ্যারিটি মানে দান, তার যেই দানের জন্য আমি ভীষণ পরিমাণে ব্লেসড হয়েছিলাম, আশীর্বাদ পেয়েছিলাম, তার এই গোল্ড পেয়েছিলাম, তার জন্য আমি তাকে থ্যাঙ্কস জানালাম। তাহলে এতক্ষণ ধরে আমরা দুটো স্ট্যান্জার মাধ্যমে যেটা পড়লাম, যে আমাদের কবি একদিন অসুস্থ হয়েছিলেন, সেই সময় একজন বড়লোক তাকে দেখাশোনা করেছিল, এবং দেখাশোনা বলতে এই অসুস্থতার সময় তাকে গোল্ড উপহার দিয়েছিল, এবং কবি সেরে গেছিলেন। তারপরে একদিন গিয়ে তার গোল্ড তাকে ফেরত দিয়ে দিয়েছিলেন এবং তাকে একটু ধন্যবাদ জানিয়েছিলেন, কারণ তার অসুস্থতার সময় তাকে গোল্ড উপহার দিয়ে যে সাহায্য করেছিল বড়লোক ব্যক্তি, সেই কারণে। এবার আমরা, আচ্ছা এফজির মধ্যে কোনো অসুবিধা আছে কিনা বলো, তারপরে আবার পড়াবো। থাকার কথা না, এটা একদম বাচ্চাদের। এটা এই এই পরীক্ষাটা ছিল সিটেটের সব থেকে সোজা পরীক্ষা, মানে অনেক সোজা পরীক্ষা ছিল, অনেক পাস করেছিল। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? নেই, ঠিক আছে চলো। না স্যার। ওকে চলো আমরা পরের দুটো স্ট্যান্ডে যাব। আই লে ইন ওয়ান্ট অ্যান্ড গ্রিভ আ পেইন, এরপরে আবার আমি একসময় অসুস্থ হলাম এবং আমি শুয়েছিলাম, খুব যন্ত্রণায় ছটফট করছিলাম বা যন্ত্রণা কাতর ছিলাম।
এ পুয়ার ম্যান পাস্ট মাই ওয়ে, এবার একটা গরিব মানুষ আমার কাছে আসলো। পাস্ট মাই ওয়ে বলতে আমাকে দেখাশোনা করতে আসলো। হি বাউন্ড মাই হেড, হি গেভ মি ব্রেড, সে আমার মাথা, হি বাউন্ড মাই হেড মানে সে আমার আমার মাথা যন্ত্রণায় মাথায় হাত বুলিয়ে দিল, বা আমার মাথায় হাত বোলালো, অথবা মাথা যন্ত্রণার সময় শুশ্রূষা করলো, এটাই বলেছে। হি গেভ মি ব্রেড, এবং সে আমাকে খেতেও দিল রুটি ওই অসুস্থতার সময়, কারণ সে গরিব তাই রুটিই দেবে। হি ওয়াচড মি নাইট অ্যান্ড ডে, এবং সে আমাকে দিন রাত সেবা করলো, মানে দিন রাত তার পাশেই পড়ে রইল এই গরিব লোকটা, এবং সে আমাকে সেবা করলো। হাউ শ্যাল আই পে, এবার কবি আবার সেরে গেছে, অসুস্থ ছিল, গরিব লোকটার সেবা শুশ্রূষা করেছে, কবি সেরে গেছে, এবার সেরে যাবার পরে ঘটনা বলছে। হাউ শ্যাল আই পে হিম ব্যাক এগেইন, এবার আমি ভাবলাম যে এর এও যে আমাকে সেবা শুশ্রূষা করেছে, এর শোধ করে দেবো, এ যা আমাকে দিয়েছিল অসুস্থ হওয়ার সময় সেটা আমি শোধ করব। কিন্তু আমি ভাবতে পারছিলাম যে আমি কি করে তাকে পে করব, কি করে শোধ করব তার এই ঋণ। কারণ প্রথম বড় লোক ব্যক্তি আমাকে সোনা দিয়েছিল, আমি সোনা দিয়ে দিয়েছি, ব্যাস শোধবাদ হয়ে গেছে। কিন্তু এ তো আমাকে সোনা দানা কিছু দেয়নি, কিন্তু সে আমাকে দিনরাত সেবা করেছে, তো আমি কিভাবে শোধ করব বুঝতে পারছিলাম না। ফর অল হি ডিড টু মি, সে আমার জন্য যা যা করেছে, কি কি করেছে, অসুস্থ হওয়ার সময় মাথায় হাত বুলিয়ে দিয়েছে বা মাথায় জল দিয়ে দিয়েছে, বা দিনরাত আমার পাশে বসেছিল, সে সামান্য রুটি খেতে দিয়েছে, এগুলো আমি কি করে শোধ করব তাকে। ওহ গোল্ড ইজ গ্রেট, আমরা সবাই জানি যে গোল্ড হচ্ছে সত্যি মহৎ, মানে সম্পদ হচ্ছে কি সবার দরকার বা এটা খুব প্রয়োজনীয়। বাট গ্রেটার ফার ইজ হেভেনলি সিম্প্যাথি, কিন্তু সোনাদানার থেকেও যেটা সব থেকে বেশি গ্রেটার, যেটা আরো মহৎ, সেটা হচ্ছে গিয়ে দয়া, সিম্প্যাথি, যেটা এই গরিব লোকটা আমাকে করেছিল। তার ফলে দেখো খুব সহজেই কবি বড়লোক যখন সেবা করেছিল সেটা সহজেই শোধ করে দিতে পেরেছে, কিন্তু গরিব লোক কিছু দেয়ইনি, শুধুমাত্র দিনরাত তাকে সেবা করেছে, তার পাশে থেকেছে, সেটা আর কবি শোধ করতে পারেনি। তার কারণ সিম্প্যাথি দিয়েছে এই গরিব লোকটা, সিম্প্যাথি কখনো শোধ করা যায় না বা শোধ করা সম্ভব হয়নি, কবির পক্ষেও সম্ভব হয়নি। এই জন্যই এই কবিতাটার নাম হয়েছে সিম্প্যাথি। মাত্র ক্লাস 8-এর একটা কবিতা, সেটা তোমাদেরকে পড়ানো হলো। এবার এর পরে অনেকগুলো কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে আই থিঙ্ক সো। এই কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে, এই জন্য আমি আগে থেকে নোটটা দিয়ে দিলাম। আগে বলো, এই কবিতার মধ্যে কার কোনো অসুবিধা আছে? এনি কোশ্চেন এই কবিতাটা নিয়ে? পড়াচ্ছি আমি, কোনো প্রশ্ন দেখে নাও একবার, কোনো প্রশ্ন থাকলে করো। না স্যার, ঠিক আছে। চলো, এখানে মাত্র 5টা কোশ্চেন আছে, যদিও 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। গ্রিফ সোমাসি না মানেটা কিছু কি বলছো বললেন? বলো। গ্রিফ মানেটা কি গ্রিপ বললেন? মানে শোক, শোক 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 বা দুঃখ, ওকে। অনুতাপ। ঠিক আছে, ব্যাস করো, করে ফেলো, 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। 10 মিনিটের সময় দিলাম, যাও 10 মিনিট করো।
হয়ে গেছে কমপ্লিট। স্যার হয়েছে। কমপ্লিট প্রত্যেকের? কার হয়নি বলো? সবার হয়ে গেছে আই থিঙ্ক। কমপ্লিট? অনুপম প্রধান কমপ্লিট, মিতা সরকার, পুষ্পিতা মণ্ডল, হ্যাঁ স্যার। রিমা কর, শাইনা আক্তার, হ্যাঁ স্যার হ্যাঁ, হয়ে স্যার। গেছে। সমাজ, সুজিত, সুস্মিতা ঘোষ। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, ঠিক আছে। একদমই সোজা পড়িয়ে দিচ্ছি, খুব সহজেই বুঝতে পেরেছো আই থিঙ্ক সো। ফার্স্টে কোশ্চেন করেছে, যাকে যেটা জিজ্ঞেস করবে সে সেটা বলবে, হ্যাঁ? বলো সোমা। বলছে, হাউ ডিড দ্য প্রাউড ম্যান হেল্প দ্য পোয়েট হোয়েন হি ওয়াজ ইন ডিপ এ ডিস্ট্রেস? স্যার এ যখন তার মানে হি গেভ সাম জুয়েলস, তাই তো? হি গেভ হ্যাঁ সাম স্যার। জুয়েলস। হ্যাঁ, ওটাই উত্তর হবে। প্রথমে টপটা ছিল গেভ সাম জুয়েলস, পরেরটা হচ্ছে টুক হিম হোম, পরেরটা হচ্ছে মানি, তারপরটা হচ্ছে হি পিটেড দ্য পোয়েট, তাই তো? আচ্ছা, এখানে কি হবে, জুয়েলস না মানি, কোনটা হবে? এ হবে? আর কি করেছো বলো? স্যার গোল্ড স্যার গোল্ডটা তো অ্যাকচুয়ালি জুয়েলস এর মধ্যেই পড়ে, মানি তো বলেনি। মানিতে বলেনি। বেশ, ঠিক আছে। সিটেটের প্রশ্ন এতটাও সোজা করবে এটা ভেবো না।
ঠিক আছে, এটা হয়নি। যারা যারা প্রথমের উত্তর লিখেছো জুয়েলস, প্রত্যেকেই ভুল, আর বেশিরভাগই তাই লিখেছো, সেটাও আমি জানি। এক্ষেত্রে ভালো করে বোঝো, আমি পড়ানোর সময় বারবার বলেছি, ওখানে গোল্ড বলেছে, গোল্ড মানে সম্পদ বলেছি, সম্পদ বলেছি বারবার। জুয়েলস মানে গয়না, গয়না নিয়েও কি করবে, এখানে গোল্ড মিনিং হচ্ছে সম্পদ, অর্থাৎ সম্পদটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি সম্পদ বোঝায় তাহলে কোনটা উত্তর হবে? সি, মানি। কি হবে? মানি হবে। অবশ্যই মানি। আর পিটেড মানে কি স্যার? হি পিটেড দ্য পোয়েট। পিটেড মানে দয়া দেখানো, ওটা তো করুণা করা না? করুণা করা বা দয়া দেখানো। হ্যাঁ। ঠিক আছে, তাহলে সি হবে। তাহলে বুঝতেই পেরে গেছো যে ফার্স্টেরটা 1 নম্বর উত্তর কি হলো। দেখেছো, কোশ্চেনের ধরনটা একটু বুঝে নাও, প্র্যাকটিস কেন করতে হবে বারবার, একটু ধরনটা বুঝে নাও, কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষা। তাহলে সেক্ষেত্রে দেখো কি আছে, প্রথমে জুয়েলস আছে, এটা বেশিরভাগই লিখবে, কারণ গোল্ড মানে জুয়েলস নয়, গোল্ড গলিয়ে ডিজাইন করে জুয়েল তৈরি করা হয়। এখানে গোল্ড বলতে আমি আগেই বলেছিলাম পড়ানোর সময় সম্পদ। তার মানে কবিতা থেকে কি হয়, সরাসরি প্রশ্ন করে না, কিন্তু কবিতার ইন্টারনাল মিনিং থাকবেই, সেই মিনিং অনুসারেই কোশ্চেন করা হয়। তার মানে 1 নম্বরের উত্তর হলো সি, গেভ সাম মানি। ওকে, আর একটা কমন সেন্স অ্যাপ্লাই করো, কেউ অসুস্থ হয়ে শুয়ে আছে, তাকে গিয়ে তুমি সোনা হাতে দিয়ে দেবে না যেটা টাকা দেবে? এখানে সোনা বলতে অর্থকে বোঝাচ্ছে। নেক্সট, হোয়াট ওয়াজ ইট হি ডিড নট গিভ দ্য পোয়েট, কোনটা কবিকে দেয়নি এই 4টে অপশনের মধ্যে? সুজিত বলো। মানি দেয়নি, গোল্ড দেয়নি, ফুড দেয়নি, সিম্প্যাথি দেয়নি, কোনটা দেয়নি? এটা একদম সোজা প্রশ্ন। সেকেন্ড মানি দেয়নি তো। মানি দেয়নি, তা মানি তো দিয়েছিল। তাহলে তো স্যার উত্তর তো স্যার এখানে স্যার সিম্পাথি হওয়া উচিত তো। সিম্প্যাথি সি, হবে সি, তাহলে। সিম্প্যাথি। আচ্ছা, তোমরা কি করছো বলো তো, কি অপশন টেস্ট আপনার ওই করছো? হিসাবে ধরলে তাহলে একটা তো সোজা সিম্প্যাথি। পোয়েম, সিম্প্যাথি তাই হবে স্যার, ভুল করে যাচ্ছ। সিম্প্যাথি হবে। 1 নম্বর তো মানি হলো, বলে দিয়েছি আমি। দ্বিতীয়টা বলেছে যে কি দেয়নি, মানি দিয়েছিল, মানি দিয়েছিল, গোল্ড এটাও বলে গোল্ড দিয়েছে দিয়েছে, ফুড তারপর নিশ্চয়ই ফুডও খাবার দাবার দিয়েছিল। দিয়েছে, তাহলে দেয়নি, প্রথম ব্যক্তি দেয়নি, সিম্প্যাথি। সিম্প্যাথি দেয়নি, হ্যাঁ, সিম্প্যাথি। সিম্প্যাথি দেয়নি। চলো পরেরটা বলো। বলো শাবনাম, হাউ ডিড দ্য পোয়েট, হাউ ডিড দ্য পুয়ার ম্যান টেক কেয়ার অফ দ্য পোয়েট, কবিকে গরিব মানুষটা কিভাবে টেক কেয়ার করেছিল? সি নাম্বার স্যার, সি। হ্যাঁ, দ্য পুয়ার ম্যান গেভ ফুড টু দ্য পোয়েট অ্যান্ড টুক কেয়ার অফ হিম ডে অ্যান্ড নাইট, এটাই উত্তর হবে, সি। ঠিক আছে, অন্যান্যগুলো কি ছিল? দ্য পুয়ার ম্যান গেভ হিম সাম মানি অ্যান্ড ফুড হবে না, দ্য পুয়ার ম্যান গেভ গোল্ড অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস হবে না, হি গেভ দ্য পোয়েট হোম বাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ হার্ট। আগের অপশনগুলো সবকটা ঠিক কথা বলেছে, পরে গিয়ে বললো হার্ট, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, এটা নাকি তাকে আঘাত করেছে, তাই এই শব্দটার জন্য দেখো এই অপশনটা হলো না। কত সুন্দর প্রশ্ন করেছে, শুধু সবকিছু ঠিক আছে, পরে গিয়ে হার্ট কথাটা যুক্ত করেছে বলেই কিন্তু এই অপশনটা হবে না, নাইলে এই অপশনটা কিন্তু হতো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সি। চলে যাও পরেরটা, বলো পুষ্পিতা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটা সত্যি নয়? 1 নম্বর বলেছে দ্য স্যার পোয়েট, ডুয়েটটা কি বলে একবার বলে দিন, কেটে কতটা? গিয়েছিল। 2, 2 তো সিম্প্যাথি, ডুয়েটটা কি? 3 সি, হ্যাঁ। 2 সিম্প্যাথি, 4 2 সিম্প্যাথি মানে ডি, 3 সি, 4 নম্বর চলে আসছে আমরা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটা সত্যি নয়? পুষ্পিতা বলো। দ্য পোয়েট র্যাপ দ্য পোয়েট র্যাপিড হিজ ডেপ্থ টু দ্য প্রাউড ম্যান বাই থ্যাঙ্কিং হিম, কোনটা অ্যান্সার হবে বলো? 4 নম্বর, পুষ্পিতা শুনতে পাচ্ছ? স্যার সি। সি। 2 নম্বর বলছে দ্য পুয়ার ম্যান ব্লেসড দ্য চ্যারিটি অফ দ্য পোয়েট, সি। কোনটা সত্যি নয় বলেছে? সি নম্বর, কোনটা সত্যি নয়? সি, দেখি। হোয়েন দ্য পোয়েট ওয়াজ ইন সরো হি ওয়াজ গিভেন মানি, এটা সত্যি নয়? যখন কবি অসুস্থ ছিল তখন তো তাকে টাকা দিয়েছিল। এখানে গোল্ড, এটা বলছে সত্য হোয়েন দ্য সত্য। পোয়েট ওয়াজ ইন সরো হি ওয়াজ গিভেন মানি, সে টাকা দিয়েছিল স্যার যখন বি, পোয়েট বি। অসুস্থ ছিল, এ তো সত্যি। স্যার বি হবে। অবশ্যই বি হবে, কারণ প্রশ্নটা করেছে কোনটা সত্যি নয়। বি এরটা কি আছে? দ্য পুয়ার ম্যান ব্লেসড দ্য চ্যারিটি অফ দ্য পোয়েট, ব্লেসড দ্য চ্যারিটি অফ দ্য পোয়েট, কবির দ্বারা, অর্থাৎ পুয়ার ম্যানটা যে সাহায্য করেছিল কবিকে, কবি সেটা ফেরত দিতে পেরেছিল পুয়ার ম্যানকে, এটাই বলেছে
বি নম্বর অপশনে, যেটা করতে পারেনি, তাই এটাই একমাত্র এখানে নট ট্রু। চলে যাও পরেরটা 5। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গিভিং মানি টু এ পারসন হু ইজ ইন নিড। এরকম একটা প্রশ্ন থাকবেই। তোমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছো, তোমাদের করানো হয়েছে। এটা কেন করানো হয়েছিল? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটি এটা ডিরেক্টলি নেই, সরাসরি প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন আসে কোথা থেকে? এই যে এখানে একটা পেলে, এরকম একটা দুটো পাবে, আনসিন থেকেই পাবে। সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে যে গিভিং মানি টু আ পারসন হু ইজ ইন নিড, যার টাকার প্রয়োজন তাকে যে টাকা দেওয়া হয়, একে এক কথায় কি বলে? কি বলে? অবশ্যই দান, নিশ্চয়ই চ্যারিটি। charity. তার মানে এ নম্বর অ্যান্সার হবে চ্যারিটি। এখানে, চ্যারিটি। এখানে একটা সোজা প্রশ্ন করেছিল চ্যারিটি, এটা পেরে যাচ্ছ, কিন্তু অনেক সময় কঠিন প্রশ্ন থাকবে যেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানলে তবেই তুমি পারবে, নাহলে পারবে না এক কথায় প্রকাশ করা। ঠিক আছে, তাহলে এই পোয়েমটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর নেই, তাই তো? এবার আমি আর একটা পোয়েম দিচ্ছি, দেখতে পাচ্ছ পোয়েমটা, এটা নোটটাও দিচ্ছি আমি গ্রুপে, এটা করে রাখবে তোমরা, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপরে কথা বলছি। যে পোয়েমটা দেখতে পাচ্ছ এবং গ্রুপে দেওয়া হয়েছে, এবার এটা নিজেরা পড়ো, এবং নিজেরা পড়ে, এখানেও 6টা কোশ্চেন আছে, বেশিক্ষণ সময় লাগা উচিত নয়, 15 থেকে 15 মিনিট, বেসিক্যালি 15 মিনিটই পাবে, করে ফেলো, যাও করো। স্যার আরেকবার বলুন, আমি একটু চলে গেছিলাম, এটা করতে হবে? দেখো আর একটা পোয়েম দিয়েছি, হ্যাঁ ওটা করো এবার। আগেরটা তো আমি পড়িয়ে দিয়েছি, এটা আমি পড়াবো না, এটা নিজেরা পড়ো, নিজেরাই করো, আমি শুধু উত্তর বলবো। ওকে ওকে।
স্যার হয়ে গেছে। কমপ্লিট।
বাকিদের কমপ্লিট? হ্যাঁ স্যার। 15 মিনিটের বেশি পাবেন এটার জন্য সময়। হয়ে গেছে। স্যার অনেকক্ষণ হয়ে গেছে। সবার তো হয়নি না। পুষ্পিতা কমপ্লিট? একটু দেখি কার কার হয়েছে। পুষ্পিতা মণ্ডল হয়েছে? রিমা কর, শাইনা, শবনম, সোমা বিশ্বাস, হ্যাঁ স্যার হয়ে গেছে। অনন্যা, অনুপম। হ্যাঁ স্যার হয়েছে। ওকে চলো, 1 নম্বর বলো অনন্যা ধর। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই কবিতাটা দেখতেই পেয়েছো। কবিতাটার নাম হচ্ছে নাইট পোয়েম বাই উইলিয়াম ব্লেক এর লেখা। এটাও বাচ্চাদেরই কবিতা। এক্ষেত্রে সরাসরি কোশ্চেনেই যাই, দেখি কে কি করেছো, তারপরে বলছি। দ্য ইভিনিং স্টার রাইজেস হোয়েন। ইভিনিং স্টার বিকেলবেলা তারারা উঠবে কখন? অনন্যা বলো। অনন্যা। 1 নম্বর কোশ্চেন নাম্বার এ। শোনা যাচ্ছে না, একবার বলো। এ। এ দ্য বার্ডস লিভ দেয়ার নেস্ট। বেশ, দেখি কি আছে কবিতায়। আর কেউ বলো, কে বলবে উত্তর? আর এটা বলছি স্যার এই হবে স্যার দ্য সান ডি ডিসেন্ডস ইন একটা দ্য হবে ওয়েস্ট। ডি দ্য সান ডি হবে দ্য সান ডিসেন্ডস ইন দ্য ডিসেন্ডস ইন দ্য ওয়েস্ট। ওয়েস্ট। বেশ, অনুপম প্রধান কত কি হবে উত্তর? স্যার ডি। ডি। দেখো কবিতায় প্রথমেই আছে দ্য সান ডিসেন্ডেন্ট, মানে সূর্য অস্ত যাবে পশ্চিম দিকে, তখনই ইভিনিং স্টার উঠবে, পরের লাইনটাই আছে। এটা এটা ডিরেক্ট প্রশ্ন ছিল, এটা সরাসরি প্রশ্ন, এটা সবথেকে সোজা প্রশ্ন বোধ হয় এটাই। তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, দ্য সান ডিসেন্ডেন্ট ইন দ্য ওয়েস্ট। সূর্য যখন অস্ত যাবে তখনই ইভিনিং স্টার উঠবে। চলে যাওয়ার পরেরটা 2 নম্বর। হেয়ার বোয়ার্স রিপ্রেজেন্টস। এই বোয়ার শব্দটা কি রিপ্রেজেন্ট করছে এই কবিতায়? ঠিক আছে, পুষ্পিতা মণ্ডল বলো। পুষ্পিতা মণ্ডল শুনতে পাচ্ছে না। রিমা কর। স্যার আমি বিএডটা করেছি। বিয়েটা একটু অ্যান্সারটা বলো শুনি। A framework that supports climbing plans. বেশ, শাইনা আক্তার। শাইনা আক্তার। অ্যান্সারটা একটু দেখান একটু। আমি করেছি এটা, মানে আমি এটা মানে নাম্বারিং কেটা? করেছি তো। আমি তো নিজেই খুঁজছি বোয়ার শব্দটা, ভেবো না এই কবিতাটা আমি আমি- আগে থেকে পড়ে রেখেছি। মানে কবিতাটা স্যার, অবশ্যই এই- জানা। কি হবে ওটাই হবে। আমি স্যার এই পটেড প্লান্ট, That second ছোট গাছ। সেকেন্ড এটা আছে, এটা second আছে না? para second line. সেকেন্ড প্যারা না, সেকেন্ড স্ট্যাঞ্জা। আচ্ছা, সেকেন্ড লাইন হেভেন বোয়ার। আচ্ছা বেশ, ঠিক আছে, এই যে শব্দটা আছে এটাই খুঁজছিলাম। হ্যাঁ, কি লিখেছো বলো শাইনা আক্তার? স্যার আমি এ এখানে যে করেছি। বোয়ার রিপ্রেজেন্ট, এ করেছো এ। দি হ্যাঁ। পটেড প্ল্যান্ট এক ধরনের গাছ। আর স্যার আমি বিএডটা করেছি। বিয়েটা করছে এ ফ্রেমওয়ার্ক দ্যাট সাপোর্টস ক্লাইম্বিং প্ল্যান্টস, গাছগুলোকে আটকে রাখে এরকম কোনো কিছু, সাপোর্ট। আচ্ছা বেশ, আর কিছু? আর কেউ উত্তর বলবে? বলো। সুজিত দাস কি করেছো? গাছের উপরে চাঁদটা ফুলের মতো লাগছে, স্যার আমি আমি ওইটা করেছি। এই সেন্সে করেছি। ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাস মানে ফুলদানি। বেশ, খুব সুন্দর করেছো, সবাই বেশ ভালো করেছো। এর কবিতার জায়গায় যাই। দ্য মুন লাইক আ ফ্লাওয়ার ইন হেভেন্স হাই বোয়ার। বোয়ার মানে ফুলের গুচ্ছ, মানে এ বুকে অফ ফ্লাওয়ার্স। ওকে, তোমাদের কারোর উত্তরই হয়নি। কবিতাটা মানে এতটা সোজা নয় কবিতার প্রশ্ন উত্তর করা। তাহলে বোয়ার্স মানে অনেকগুলো ফুল, এক গুচ্ছ মানে বুকে অফ ফ্লাওয়ার, এটাই আমরা বলি। এখানে তো দেখতেই পাচ্ছ এ বুকে অফ ফ্লাওয়ার্স মানে ফুলের গুচ্ছ, এটাই উত্তর হবে, আগেরগুলো একটা হবে না। তো কুঞ্জ স্যার, হ্যাঁ হ্যাঁ, কুঞ্জ বোয়ার কথার মানে তো কুঞ্জ, মানে কুঞ্জ আবাস মানে টাইপের কিছু একটা। হ্যাঁ, কিন্তু এই বাগান ওই টাইপের এরকম কিছু তো। ওই মানে অনুসারে তো হয় না, সর্বদাই কবিতার
যেটা ইন্টারনাল মিনিং বা যে মিনিং অনুসারে বলেছো সেটা অনুসারে হবে, পার্টিকুলার শব্দ অনুসারে হবে না। বুঝতে পেরেছো? বোয়ার মানে ফুলের, এখানে হবে বুকে অফ ফ্লাওয়ার্স। নেক্সট, দ্য পোয়েট কম্পেয়ার্স মুন, চাঁদকে তুলনা করেছে কিসের সঙ্গে এই কবিতায়? সুস্মিতা ঘোষ Flower. বলো। ফ্লাওয়ার স্যার এ ফ্লাওয়ার হ্যাঁ, এটা সবাই মোটামুটি বুঝতে পেরেছো, এখানে চাঁদকে ফুলের সঙ্গে তুলনা করেছে। নেক্সট, দ্য অ্যাঞ্জেলস সাম কাম ডাউন অন দ্য আর্থ টু, এক্ষেত্রে পরীরা পৃথিবীতে চলে আসবে, কি কারণে আসবে বলো শাবনাম? পরীরা এসে কি করবে? স্যার গিভ ব্লেসিং এন্ড জয়। দেখি 4 নম্বর কি বলেছে। প্রথমে হচ্ছে স্প্রেড মুনলাইট, সূর্যরশ্মি এই চাঁদের কিরণ ছড়াবে। পড়তে পড়তে গিভ ব্লেসিংস এন্ড জয়, আশীর্বাদ দেবে এবং আনন্দ করবে। পরেরটা হচ্ছে মেক পিপল ড্যান্সিং হ্যাভ ফান, মানুষদের সঙ্গে নাচানাচি করবে এবং আনন্দ পাবে। টেক ব্লেসিংস এন্ড জয়, ব্লেসিংস নেবে উল্টে। এটা বাদে আর কি করেছে উত্তর? স্যার বিটাই করেছি, গিভ ব্লেসিং এন্ড জয়। একদমই তাই, ওটাই উত্তর হবে, গিভ ব্লেসিং এন্ড জয়, এটাই উত্তর বি। চলে যায় পরেরটা 5 নম্বর, বার্ডস নেস্ট ইজ ডেসক্রাইব অ্যাজ থটলেস বিকজ, এইটা কিন্তু সরাসরি প্রশ্ন নয় কবিতা থেকে, ওকে, একটু বুঝে নিয়ে করতে হবে। বলেছে যে এই কবিতায় বার্ডস নেস্ট ইজ ডেসক্রাইব অ্যাজ থটলেস বিকজ, চিন্তাহীনভাবে পাখিদের বাসাগুলো বানানো হয়েছিল বা পাখিদের বাসাগুলো, কারণ কি বলো, কে বলবে? স্যার এটা স্যার বি বি। এরটা হবে। দ্য বি এর বার্ডস আর কভার্ড ইন দ্য ওয়ার্মথ অফ দ্য of নেস্ট, their অফ দ্য বেশ ঠিক আছে, দেখি হয় কিনা। এ করেছি এ। এ, এ মানে দ্য অ্যাঞ্জেলস আর ব্লেসিংস উইথ দ্য বার্ডস টু বি হ্যাপি, বেশ ঠিক আছে। দেখি কত নম্বর স্ট্যান্ডাতে এই বার্ডের কথাটা আছে বলো তো? এটা বি হবে না স্যার? বি, স্যার বি। লাস্টের আগেরটা, বি স্যার, লাস্টের বি হবে না? আগেরটা দেখি কোনটা হয় একটু 3, দেখি, পড়তে স্যার দাও লাস্টের আগেরটায় আছে। লাস্টের আগেরটা। এই লাস্টের আগেরটা দেখা যাচ্ছে। এই তো এটা, যেটা দেখতে পাচ্ছ, ইফ দে সি দ্য ওয়েপিং দ্যাট শুড হ্যাভ বিন স্লিপিং দে পোর স্লিপ অন দেয়ার হেড স্যার এটা অ্যান্ড না, ডাউন, তার উপরেরটা দে লুক ইন, এভরি তো আছে স্যার, দে লুক ইন এভরি থটলেস নেস্ট হোয়ার বার্ডস আর কভার্ড ওয়ার্ম। কভার্ড ওয়ার্ম, দে ভিজিট ওটাই তো। caves of every beast to keep them all from harm, তাই তো? বেশ ঠিক আছে। এক্ষেত্রে এই দ্বিতীয় লাইনটা আছে বলে তোমরা সেই লাইনটাই তুলে জন্য ভাবছো যে উত্তর ওটাই, তাই তো? এক্ষেত্রে থটলেস নেস্ট এই কথাটার মানে হলো গিয়ে দ্য অকুপেন্ট আর স্লিপিং উইদাউট এনি কেয়ার, অর্থাৎ যে পাখিরা এখানে ঘুমিয়ে আছে তারা কোনো কিছু না ভেবে, আশেপাশের জগতের কথা না ভেবে তারা ঘুমোচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো চিন্তাধারা নেই, তার জন্যই থটলেস। এই থটলেস মানে কি? চিন্তাহীন। চিন্তাহীন কখনো পাখির বাসা হতে পারে না, চিন্তাহীন ওই পাখির বাসায় যারা রয়েছে মানে পাখিরা, তাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে? একে, এটা একটা এক ধরনের লিটারেরি টার্ম, ভালো করে বুঝে নাও, আরেকবার বলে দিচ্ছি। ধরো আমি বললাম যে তুমি গতকাল রাতে, না তুমি নও, আমি একটা প্রশ্ন বলছি, মন দিয়ে শোনো। বললাম যে তোমার বালিশ কালকে রাতে নিদ্রাহীন রাত কাটিয়েছে, এই কথাটা লিখলাম, আমি বাংলায় বলছি। আমি কি বালিশকে বুঝিয়েছি? কে নিদ্রাহীন ছিল, তুমি না তোমার বালিশ? তোমার বালিশ, একে বলা হয় একদম, এটা এক ধরনের লিটারেরি টার্ম, ঠিক আছে? অর্থাৎ আমি অ্যাডজেক্টিভটা যেটা মানুষের উপরে প্রযোজ্য ছিল সেটা বালিশের উপরে প্রযোজ্য করে সেন্টেন্সটাকে লিখেছি। এই কবিতা তো তাই আছে। এখানে থটলেস নেস্ট মানে হচ্ছে থটলেস বার্ড, অর্থাৎ তা অকুপেন্ট, অকুপেন্ট যারা বাসায় থাকে তারা কোনো কিছু কেয়ার করে না, এটাই উত্তর হবে। তোমরা যা ভেবেছো সব ভুল। তাহলে বুঝতে পারছো সিমিলির যে, মধ্যে পড়ছে নাকি তাহলে? হ্যাঁ সিমিলি হচ্ছে বলছি, এটা না, তাহলে এটা এই যে সিমিলি না, এটা সিমিলি না, সিমিলি না অ্যালিটারেশন হবে? এটা অ্যানি অ্যালিটারেশন হবে না সিমিলি হবে? অ্যালিটারেশন, অ্যালিটারেশন, হবে। বাহ, সুজিত বেশ পড়াশোনা করে। এটাকে বলা হয় ইংলিশে অ্যালিটারেশন, যখন আমরা বুঝিয়ে যার অ্যাডজেক্টিভ যেখানে দেওয়ার কথা সেটাকে না বসিয়ে
ওই অ্যাডজেক্টিভ অন্য কোনো বস্তুর উপরে বসিয়ে সাহিত্য প্রকাশ করি বা লিটারেচার ব্যবহার করি, তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। ঠিক আছে, তাহলে এটা তোমাদের কারোর উত্তরে হয়নি। লাস্ট প্রশ্ন, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইন হেভেন্স হাই বোয়ার। হেভেন্স হাই বোয়ার মানে স্বর্গীয় ফুলের তোড়া বা ফুলের বুকে। এখানে কোন ধরনের লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, এগুলো একটু জানতে হবে, এটা একটু জ্ঞান রাখতে হবে সাহিত্যের, নাহলে এগুলো পারবে না। আমি বলে দিচ্ছি সবকটাই, ঠিক আছে। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যেখানে অ্যাডজেক্টিভকে যার উপরে দেওয়ার কথা তার উপরে না দিয়ে অন্যর উপরে প্রকাশ করা হয়, তাকে বলা হয় অ্যালিটারেশন। এটা বলে দিয়েছি একটু আগে, ওকে। এবার আসি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কাকে বলে? ব্যক্তি সত্তা আরোপ করা। যখন হিউম্যান কোয়ালিটি কোনো অচেতন বস্তুর উপরে আরোপ করা হয়, মানে ধরো আমি বললাম এই যে টিউবলাইটটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, টিউবলাইটকে তাকাতে পারে? মানুষ ড্যাব ড্যাব করে তাকায়, তার মানে মানুষের কোয়ালিটি আমি টিউবলাইটের উপরে আরোপ করলাম, একে বলি আমি ব্যক্তি সত্তা আরোপ। ঠিক আছে, তাহলে মানে পার্সনিফাইড করা। ঠাকুমার ঝুলিতে যত গল্প দেখো যেখানে গাছ পশু পাখি সব কথা বলে, সবই হচ্ছে গিয়ে পার্সনিফাইড করা আছে। অর্থাৎ যেখানে অচেতন বস্তু যারা কথা বলতে পারে না, তাদেরকে মানুষের সচেতন এই যে গুণটা, মানুষের কোয়ালিটি, সেটাকে আমি অ্যাট্রিবিউট করছি বা আরোপ করছি, একে বলবো আমরা পার্সনিফিকেশন। তাহলে পার্সনিফিকেশন কি এবং অ্যালিটারেশন কি, দুটোই আমি বলে দিলাম। এরপর হলো সিমিলি এবং মেটাফোর। সিমিলি এবং মেটাফোর দুটো মানে হচ্ছে তুলনা করা, কিন্তু এটা খুব খুব ভালো বিষয়, ভালো করে বুঝে নেবে এটা। সিমিলি এবং মেটাফোর দুটো মানে তুলনা করা, কিন্তু দুটোর মধ্যে একটা খুব তফাৎ আছে। কিরকম তফাৎ? সিমিলি এই শব্দটার হচ্ছে ডিরেক্টলি তুলনা, সরাসরি তুলনা। যেমন বললাম দ্য চাইল্ড ইজ লাইক আ ফ্লাওয়ার বা দ্য বেবি ইজ লাইক আ ফ্লাওয়ার, বাচ্চাটা ফুলের মতো। ঠিক আছে, তাহলে আমি এখানে বাচ্চাটার সঙ্গে ফুলের তুলনা করেছি, কিন্তু তুলনাটা সরাসরিভাবে করেছি। ওকে, এক্ষেত্রে সাধারণত অ্যাজ, লাইক ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করি, একে আমরা বলি হচ্ছে গিয়ে সিমিলি। এবার আসি মেটাফোর। মেটাফোর মানেও তুলনা, এবং তুলনা বলতে ধরো আমি বললাম, খুব মন দিয়ে শোনো, ধরো আমি বললাম দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। বললাম উটকে মরুভূমির জাহাজ বলা হয় বা জাহাজ বলে। তাহলে দেখো এখানে আমি তুলনা করেছি, দুটো তুলনা আছে, একটা হচ্ছে উট ইকুয়ালস টু জাহাজ, মরুভূমি ইকুয়ালস টু সমুদ্র বা সি। ঠিক বলছি? কোনো রেসপন্স নেই, শুনতে পাচ্ছ তো? স্যার আরেকবার বলুন। হ্যাঁ স্যার। প্রথমটা তুলনা করেছি, বলেছি বাচ্চাটিকে ফুলের মতো দেখতে, দ্য বেবিজ লাইক, বললাম ফ্লাওয়ার, মানে এখানে বাচ্চার সঙ্গে ফুলের সরাসরি তুলনা করেছি। পরের বার বলেছি ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, উট হচ্ছে মরুভূমির জাহাজ। এক্ষেত্রে দেখো আমি তুলনা করেছি, কি তুলনা আছে? উটকে আমি জাহাজের সঙ্গে তুলনা করেছি, আর মরুভূমিকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছি। কারণ ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট তখনই হবে, মানে ক্যামেল উট জাহাজ তখনই হবে যখন মরুভূমি সমুদ্র হবে। বুঝতে পারছো? রিমা কর, বুঝেছো? হ্যাঁ স্যার। তার মানে এখানেও তুলনা আছে, কিন্তু এই তুলনাটা সরাসরি নয়, ইনডিরেক্ট। এক্ষেত্রে এই তুলনাটা বুঝতে পারবে তখনই যখন তুমি ডিপ নলেজ থাকবে তোমার এই বিষয়টার প্রতি। এই ধরনের তুলনাকে আমরা বলি মেটাফোর। ঠিক আছে, তাহলে আমি চারটে এখানে লিটারেরি টার্মস আছে, চারটেই বলে দিলাম যাতে কোনো না কোনো সময় তোমাদের কাজে লাগবে। সাধারণত কবিতা থেকে এই ধরনের একটা লিটারেরি টার্মসের কোশ্চেন থাকে। তোমরা বাংলা সাহিত্য যারা পড়েছো, ইংলিশ সাহিত্যের কোশ্চেনই থাকে এখানে। তারা ইংলিশ সাহিত্যের ছেলেমেয়ে, তাদের একটু সুবিধা হয়, কারণ এই বিষয়গুলো তারা একটু হলেও জানে।
তাহলে এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? তুলনা করা হয়েছে। এখানে দেখো ইন হেভেন্স হাই বোভার, এখানে স্বর্গীয় ফুলের তোড়া তুলনা করা হয়েছে, কিন্তু এই তুলনাটা সরাসরি বলেনি। এস বা লাইক কোনো শব্দ এখানে নেই, বা সরাসরি কথা এখানে বলা নেই। তাহলে এর উত্তর কি হবে? মেটাফর হবে স্যার। অবশ্যই মেটাফোর হবে। মেটাফর। এতক্ষণ তো বলে দিলাম সব। তার মানে এটা মেটাফোর। আর অ্যালিটারেশন তো হবেই না, বলেই দিয়েছি। পার্সনিফিকেশন কি সেটাও বলে দিয়েছি, সেটাও হবে না। সিমিলি তো হচ্ছে না, বলে দিয়েছি। তার মানে তুমি ধরে নিতে পারছো যে এটা মেটাফোর। তবে এটা কঠিন প্রশ্ন, সোজা নয়। এটা যারা জানে তারাই পারবে, যারা জানে না তাদের আন্দাজেই উত্তর করতে হবে। এবার আন্দাজে লেগে গেল মেটাফোর, সেটা অন্য, কিন্তু না জানলে পারবে না সে, তাই বলে দিলাম। তাহলে আজকে আমরা দুটো আনসিন বা কম্পোজিশন যেটা পোয়েম থেকে শেষ করলাম, একটা তোমাদেরকে প্র্যাকটিসও করালাম। আশা করি ভুল চুক করেছো। এবার থেকে শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমি 10টা পোয়েম এবং 10টা প্রোজ থেকে একটা সেট রেডি করছি, মানে রেডি আছেই। আমি 2-1 দিনের মধ্যে অল্প অল্প করে দেবো, একসঙ্গে 10টা দেবো না। প্রত্যেকে কাজ করে আমি যেদিন দেব তারপরেই 2-3 দিনের মধ্যে কাজ করে আমাকে কাজগুলো পাঠাতে হবে। আমি যেরকম তোমাদের পিছনে দেখতেই পাচ্ছ পরপর 3 দিন পড়িয়ে দিলাম, এবং সিলেবাস আমি শেষ করে দেবো। তোমাদেরকেও খাটতে হবে। যদি না খাটো তাকে আমি নিজেই গ্রুপ থেকে রিমুভ করে দেবো, অন্য কোনো উপায় আমার হাতে নেই। এবার তোমাদের একটু পড়াশোনা করতে হবে। আর একটা ব্যাচকে আমি বলে দিয়েছি যে সেক্ষেত্রে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ তার নোটও আমি দিয়ে দিচ্ছি, শুধু পড়ে নাও। আমার তরফ থেকে যা যা প্রাপ্তি আমি খুব দ্রুততার সঙ্গে তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবো, সিলেবাস শেষ করব। তোমরা একটু সহযোগিতা করো এবং পড়াশোনা করো দিন রাত, ঠিক আছে? কারো কিছু বলার আছে? পুষ্পিতা মণ্ডল। হ্যাঁ স্যার ঠিক আছে। রিমা কর। হ্যাঁ স্যার ঠিক আছে। শাইনা আক্তার। শুনতে পাচ্ছে না। শামনাম বেগম, শিল্পা কবিরাজ, সোমা সিনহা, সুজিত দাস, সুস্মিতা ঠিক ঘোষ। আছে। ঠিক আছে। ওকে, কারো কিছু হ্যাঁ বলার স্যার নেই? ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যেদিন যার ক্লাস আছে সেদিন। আর পরের দিন অন্য টপিক হবে। আমরা কিন্তু আনসিনও শেষ করে ফেললাম, প্র্যাকটিস বাকি, যদিও অনেক কাজই বাকি আছে। আমার তরফ থেকে জাস্ট বুঝিয়ে দেওয়াটা শেষ হলো। আর অল্প সামান্য টপিকই আছে, মানে কয়েকটাই আছে, তাও শেষ করে ফেলবো খুব জলদি, ঠিক আছে? নেক্সট উইকে দেখা হচ্ছে। টাটা, বাই স্যার অ্যান্ড হ্যালো বলো। স্যার, বলছি আজ তো ওই এরর কারেকশনে ওটা করানো ছিল না, কোন কনজাকশনটা? কনজাংশনের অ্যান্সার দেবো বলেছিলাম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, কনজাংশনের নোটটা আরেকবার একটুখানি গ্রুপে পোস্ট করো তো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? ওকে, শুনেছো? ওকে। ওকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, টাটা, বাই। স্যার আমাদের তাহলে কি হবে নেক্সট নেক্সট ক্লাসে? নেক্সট হচ্ছে নতুন টপিক, যেটুকু আগের দিন তো বুঝিয়ে দিয়েছি, কতটুকু বাকি আছে টপিক পুরোটাই শেষ করে ফেলবে এর মধ্যেই। আর কতদিন, পেডাগোগি অনেকদিন। ক্লাস হবে তো নাকি? হ্যাঁ বলছি স্যার পেডাগোগি ক্লাস হবে নাকি নেক্সট আমাদের? হ্যাঁ, পেডাগজি যে 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 টপিক বাকি আছে পিটিআর টেটের সেই ক্লাসগুলোই হবে, ঠিক আছে? তার নোট আমি আগে থেকে দিয়ে স্যার দেবো গ্রুপে। স্যার বলছি যে এরর কারেকশনটা স্টার্ট করুন না স্যার। নেক্সট ক্লাসে স্টার্ট হবে, তোমাদের তো এরর কারেকশন বাকি আছে আমি জানি, ঠিক আছে? নেক্সট ক্লাসে এরর কারেকশন হবে। স্যার ওটা তো অসুবিধা হবে। দেখো, পেডাগজি এবং গ্রামার পোর্শনে যা যা বাকি আছে পুরোটাই আমি করাবো, বাকি কাজগুলোই করাবো, কিন্তু একটার পর একটা, ঠিক আছে? তাহলে এরর কারেকশন বলেছে, পরের দিন তোমাদের গ্রুপে এরর কারেকশনই হবে। ওকে, ব্যাস, টাটা, বাই।